প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে আ আ বা ক্যাম্পাসগুলোতে বা কর্মক্ষেত্রে মব কালচারের শিকার হওয়া যেসব মানুষ আছে আসলে তাদের সুরক্ষা দিতে কিভাবে আসলে সরকার কাজ করতে পারে? এ ব্যাপারে আসলে আপনার মতামতটা কি? শিক্ষা প্রতিষ্ঠানে যদি আসলে মবক্রেসি বা যদি এরকম ঝামেলা হয় সেক্ষেত্রে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসক থাকেন, হ্যাঁ? প্রভোস্টার থাকেন, প্রক্টর থাকেন। ওনারা কিন্তু সে ব্যাপারে ব্যবস্থা নেন এবং একটা সময় দেখা গেছে যে ৫ই আগস্টের পরে অনেক থানায় আসলে মামলা নিত না। মামলা নিত না আসলে তারা ভাবতো যে আসলে মামলা যে নিবে আসলে পরবর্তীতে আসলে তার কি হবে? কারণ অনেক সময় আমরা দেখতে পেয়েছি পুলিশ কিন্তু ৫ আগস্টের পরে খুব বেশি ভীতস্ত ছিল। অনেক পুলিশ কিন্তু কর্মে আর যোগদান করেনি। অনেক পুলিশ যোগদান করার পরেও দায়িত্ব পালন করেনি। এই বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি কিন্তু। আসলে সেটা অনির্বাচিত সরকার থাকার কারণেই হয়েছে। নির্বাচিত সরকারের পর কিন্তু এখন মানে বর্তমান প্রধানমন্ত্রী থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল পর্যায়ে কিন্তু মানে শক্তভাবেই বলা আছে এবং আপনার প্রশাসন থেকে বলা আছে যে আসলে যদি অনৈতিকভাবে কোনো কাজ করা হয় বা মানে আইন কেউ যদি নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে অবশ্যই প্রশাসন যাতে ব্যবস্থা না হয় সে ব্যাপারে কথা বলা আছে এবং এই ক্ষেত্রে যে মাদক বলেন বা চাঁদাবাজি বলেন অথবা কিশোর গ্যাংয়ের বিষয় বলে এগুলো কিন্তু জিরো টলারেন্স ইতিমধ্যে কিন্তু সরকার ঘোষণা করেছে এবং তা কার্যকর হওয়া শুরু করেছে এবং সামনে আরো বেশি বেগবান হবে সেই কার্যকারিতা। আচ্ছা। দেশের শিল্প, সাহিত্য বা সংস্কৃতি অঙ্গনে আসলে দীর্ঘদিন ধরে একটা স্থবিরতা কাজ করছে। এই স্থবিরতা ভেঙে নতুনভাবে আসলে কিভাবে এই বিষয়টিকে বেগবান করা যায়, এই ব্যাপারে আসলে সরকারের কোনো পদক্ষেপ আছে কিনা বা নিয়েছে কিনা? আ আসলে যেটা বললাম যে আসলে সরকার এখন এই মুহূর্তে যে কাজগুলো করছে মানে আগে তো আসলে যে এলোমেলো একটি অবস্থাগত সময়টা হয়ে গেছে, সেই জায়গাটা থেকে সবকিছু ঠিক করতে হচ্ছে আসলে। এগুলো যখন একটা অবস্থান তৈরি করা হবে, পলিসিগত জায়গাগুলো ঠিক করা হবে, কর্মপদ্ধতিগুলো যখন ঠিক করা হবে, পরবর্তীতে আসলে কার্যকর করার প্ল্যানে আসবে। তো এই ব্যাপারেও আসলে সংস্কৃতির যে ব্যাপারটা বলছেন, সেক্ষেত্রে অবশ্যই সরকারের সদিচ্ছা আছে এবং সরকার দেখা যাচ্ছে যে আসলে আ এই ব্যাপারেও আসলে অনেক উদ্যোগ নিয়েছে ইতিমধ্যে। সেই উদ্যোগগুলো হয়তোবা সামনে আমরা দেখতে পাবো আশা রাখি। সুস্থ ধারার বিনোদন আর সাংস্কৃতিক চর্চাকে আসলে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সরকারের আসলে কি উদ্যোগ নেওয়া উচিত? বা কোনো উদ্যোগ নিয়েছে কিনা সরকার ইতিমধ্যে? আর সংস্কৃতির যে বিষয়টা আসলে দেখা যাচ্ছে কি একসময় আসলে জারি গান, যাত্রাপালা এগুলো কিন্তু হতো। তো মানে সময়ের তাগিদে যুগের পরিবর্তনে আসলে অনেক কিছু কিন্তু আসলে আ স একই রকম থাকে না, পরিবর্তিত হয় এবং সেই জায়গায় এখন পরিবর্তন এসেছে। এখন দেখা যাচ্ছে আসলে সেই এলাকার বা গ্রামের যে যাত্রাপালা হতো অথবা জারি মারফতি গানের আসর বসতো, সেই জায়গায় এখন কনসার্ট হচ্ছে কিন্তু এরকমভাবে এবং তরুণদের সম্পৃক্ত করে আসলে দেখা যাচ্ছে কি প্রায় কিন্তু আসলে দেখা যাচ্ছে কনসার্ট বা এরকম ইভেন্টের আয়োজন করা হচ্ছে। তো এইসব আয়োজনের মধ্য দিয়ে আসলে তরুণদেরকে সম্পৃক্ত করা হচ্ছে এবং বইমেলার সময় আসলে বইমেলার আয়োজন করা হয়। নতুন, নতুন বইও কিন্তু আসলে প্রকাশিত হচ্ছে আমরা দেখতে পাই এবং আ এই যে একটা মানে সংস্কৃতির চর্চা, যেমন আমরা দেখতে পেয়েছি যে আসলে ভারতীয় আসলে সাংস্কৃতিক আগ্রাসন কিন্তু আমাদের উপরে আ দীর্ঘকাল ধরে চলছে, বহু বছর ধরে চলছে বলতে গেলে। তো সেই জায়গাটা থেকে কিন্তু আসলে আমরা যাতে আমাদের দেশি গানগুলো আমরা বেশি করে শুনতে পারি। নতুন, নতুন গান তৈরি হয়, নতুন, নতুন সিনেমা তৈরি হয়। সেই ব্যাপারে আ কাজ করা হচ্ছে এবং আপনারা জেনে থাকবেন যে বিএফডিসি যেটা সেটাও কিন্তু আবার পুনর্গঠন করা হচ্ছে। তো সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে সব জায়গাতেই আসলে দেখা গেছে যে আগের পতিত সরকারের অনেক যারা ছিল, যারা দলীয়করণ করে ফেলেছিল সাংস্কৃতিক অঙ্গনটাকে, সেটাও কিন্তু অবমুক্ত করা হচ্ছে। তো এগুলো অবমুক্ত করার পর দেখা যাবে যে আসলে আমরা সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চা আবারও শুরু করা যাবে নতুন বাংলাদেশে। আমাদের জাতীয় যে ইতিহাস, ঐতিহ্য আর গণ অভ্যুত্থানের যে চেতনা সেটা আন্তর্জাতিক পর্যায়ে মানে বিশ্ব পরিমণ্ডলে তুলে ধরতে চলচ্চিত্র, টেলিভিশন বা নাটক ভিজুয়ালকে আসলে কিভাবে কাজে লাগাতে পারেন? পারা যায় আসলে কিভাবে? এটা মানে কিভাবে আপনারা কাজে লাগাতে পারেন বা সরকারের কি উদ্যোগ আছে এ ব্যাপারে? আচ্ছা, যেটা হচ্ছে মূলত আপনার যেকোনো একটা ইতিহাস পটভূমিকে আসলে যদি আপনি এটা বিশ্ব দরবারে নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই সেক্ষেত্রে কি ওই সমসাময়িক বিষয়ের উপরে আপনার সিনেমা তৈরি করা যেতে পারে, কবিতা তৈরি করা যেতে পারে, গল্প, উপন্যাস হতে পারে এবং
এর মধ্য দিয়ে আসলে আস্তে আস্তে দেখা যাবে কি এটা সারা পৃথিবীতেই এর ছড়িয়ে এই যে পড়ছে আর কি। গণঅভ্যুত্থানের যে স্যাক্রিফাইস যে আত্মত্যাগ ছিল বা এটার হিস্ট্রিটি কিন্তু তুলে ধরা যাবে। এবং আসলে এই জায়গাটা আসলে অবশ্যই আমাদের বর্তমান সরকারেরও সেই জায়গায় উদ্যোগ আছে। বিশেষ করে জুলাইয়ের যে আসলে আমরা যে অভ্যুত্থান নিয়ে এসেছি, গণ আন্দোলন করেছি, গণজাগরণের মধ্য দিয়ে। তো এটার জন্য আসলে সরকার অবশ্যই এই ব্যাপারে উদ্যোগ নেবে। বিগত বছরগুলোতে আসলে আমরা দেখেছি ছাত্র রাজনীতির নামে একটা দখলদারিত্ব বা সহিংসতা দেখা গিয়েছে। এই যে দখলদারিত্ব বা সহিংসতা এখান থেকে বের হয়ে এসে নতুন বাংলাদেশে আসলে ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত? প্রথমত যেটা হচ্ছে যে আসলে গত ১৫.৫ বছর আওয়ামী লীগের সময় কিন্তু ছাত্রলীগ সন্ত্রাসী একটি সংগঠন একচ্ছত্রভাবে প্রত্যেকটা ক্যাম্পাসে কিন্তু তারা আসলে তাদের মানে সন্ত্রাসবাজি করেছে আমি বলবো। মূলত অন্য অন্য ছাত্র সংগঠন সেখানে কোনো অবস্থান দেননি। সেইখানে দেখা গেছে যে তারা টর্চার সেল তৈরি করেছে, গণ রুম তৈরি করছে, গেস্ট রুম তৈরি করেছে, তাদের মতো করে করেছে। অর্থাৎ যদি তখন ছাত্রলীগ করা যেত তাহলে হলে থাকা যেত, অথবা ক্যাম্পাসে নিরাপদ থাকা যাওয়ার একটা আশা করতে পারতো তারা। কিন্তু আসলে এর বাহিরে যারা ছিলাম আমরা ছাত্র সংগঠন, আমরা কিন্তু আসলে সেইখানে ওই অবস্থানটা পাইনি। অবস্থানে আমরা রাজনীতি করতে পারিনি। এবং আমার এখনো মনে আছে যে ২০২০ সালে যখন সারা পৃথিবীতে আপনি জেনে থাকবেন যে করোনা মহামারী হয়েছিল। সেই মহামারীর পর যখন কিছুটা লকডাউন উইথড্র করা হয়, এরপর যখন যে অবস্থাটা আপনার মনে থাকবে হয়তো যে সারা বাংলাদেশে কিন্তু একটি গণধর্ষণ অবস্থান তৈরি করেছিল। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা দেখেছি যে সিলেটের এমসি কলেজে তৎকালীন ছাত্রলীগের নেতাকর্মী কিন্তু গৃহবধূকে ধর্ষণ করেছে। এছাড়াও দেখা গেছে বয়স্ক মানুষকে এরকম করা হচ্ছে, নানানভাবে কিন্তু নারী নির্যাতন করা হয়েছে আমরা দেখতে পেয়েছি। তো তার প্রতিবাদে আমি একটি প্রোগ্রাম করেছিলাম আমার ছাত্র সংগঠন জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্রদের পক্ষ থেকে, যে ধর্ষণ বিরোধী আন্দোলন করে মানে একটা প্রোগ্রাম ছিল আমার। সেটা করেছিলাম, মূলত প্রোগ্রামটা আমি ডেকেছিলাম, আহ্বান করেছিলাম শাহবাগ থেকে। তো শাহবাগ থেকে যখন এখানে দাঁড়িয়ে আমি প্রোগ্রামটা করছি, তখন আমাকে সেখানে পুলিশ কিন্তু আমাদের সেই প্রোগ্রামটা আমাকে সেখানে করতে বাধাগ্রস্ত করে। এরপর আমি রাজু ভাস্কর্যে যাই সেই প্রোগ্রামটা করতে। সেখানে আমাকে মূলত প্রক্টর তো আমাকে একটা থ্রেডে দেয় যে আপনি যদি নেক্সট যদি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে কোনো প্রোগ্রাম করতে চান তাহলে কিন্তু আপনাকে পুলিশে দেওয়া হবে। তো এরকম সমস্যা কিন্তু আমরা তখন পড়েছিলাম। তো সেই সময়টা এখন আর নেই, আর সেই সময়টা আমরা প্রত্যাশা এখন করি না। এবং আমি যদি একটা তথ্য দিতে চাই যে আমি যেহেতু একই সাথে আমার ছাত্র সংগঠনের সভাপতির পাশাপাশি সর্বদলীয় ছাত্রলীগের মুখপাত্র, ২০২৩ সালে আমরা প্রায় ১৬টা ছাত্র সংগঠন এক ও ঐক্যবদ্ধ হয়ে আমরা ফ্যাসিবাদ বিরোধী একটা ঐক্য গড়ে তুলি, সেটা নামে মূলত সর্বদলীয় ছাত্র ঐক্য। তো এইখান থেকে কিন্তু আমরা রেজাল হত্যা থেকে শুরু করে নানান বিচারের দাবিতে কিন্তু তৎক্ষণাৎ আমরা আসলে লড়াই সংগ্রাম করি, মাঠে আমরা আন্দোলন করি। এই যে আপনাদের লড়াই সংগ্রামটা ছিল, এখনই কি সেটা চলমান? কারণ আমরা বিগত সময়ে দেখেছি ধর্ষণ, হত্যার মতো কাহিনী এখনো কিন্তু দেখছি। বর্তমান সরকার আসার পরেও কিন্তু এই ঘটনা চলমান। এক্ষেত্রে আপনাদের দল বা জোটের কোনো ভূমিকা আছে? কিছুদিন আগে শিশু রামিসার হত্যাকাণ্ড, ধর্ষণ, এটা কিন্তু পুরো বাংলাদেশ জানে। পুরো বাংলাদেশ বলবো না, দেশের বাইরেও কিন্তু এই ব্যাপারগুলা নিয়ে খুব তোলপাড় হচ্ছে। অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি। তো আপনাদের ছাত্র দল বা আপনাদের জোটের তরফ থেকে কি কখনো কোনো আন্দোলন সংগ্রাম বা এই শিশু হত্যা বা ধর্ষণের প্রতিবাদে আপনারা কি কোনো কিছু করেছেন কিনা? কোনো মানে আপনাদের জায়গা থেকে আসলে এর প্রতিবাদ হিসেবে কিছু করেছেন কিনা? হ্যাঁ, অবশ্যই আমরা করেছি। আমরা রাষ্ট্রীয় যে কোনো ইস্যু হলেই আমরা যদি রাষ্ট্রের বিরুদ্ধে যাই, সেই ইস্যুর বিরুদ্ধে আমরা অবশ্যই আমরা কিন্তু আন্দোলন করে থাকি। আমাদের জায়গা থেকে আমরা প্রতিবাদ জানানোর চেষ্টা করি, আমরা নিন্দা জানানোর চেষ্টা করি, এবং না, অবশ্যই আমরা রামিসার মতো প্রতিবাদ নিন্দা কিন্তু আমরা সাধারণ মানুষ যারা আছেন বা যারা আছে সবাই করে। সরকারি দল বা যে জোটগুলো আছে তাদের তো করণীয় কিছু থাকে। জি। আমরা সাধারণ মানুষ হয়ে যে নিন্দা জানাচ্ছি বা যে দাবিগুলা জানাচ্ছি, সেগুলো সরকারি দল বা জোটগুলা হচ্ছে এটা নিয়ে কাজ করতে পারে। সেক্ষেত্রে কিন্তু আম, আম, এই সরকারের ১০০ দিনের মধ্যে কিন্তু আমরা অনেক ধর্ষণের ঘটনা দেখেছি, অনেক হত্যার মতো ঘটনা দেখেছি, অনেক দেখেছি। জি। তো সেক্ষেত্রে আসলে কি হচ্ছে, বেগবান কি আসলেই হচ্ছে? আইন আইন আসলে কি বলছে, বা আপনার জোট, আপনার দল কি বলছে এই ব্যাপারে? দেখেন, যে ঘটনাটা আসলে জনসম্মুখে আসছে,
তৎক্ষণাৎ সেটার জন্য কিন্তু সরকার ব্যবস্থা নিচ্ছে এবং যে রামিসার ঘটনাটা লাস্ট অবশ্যই এটা হৃদয় বিদারক একটি ঘটনা আমাদের জন্য, লজ্জাকর একটি ঘটনা শুধু জাতি হিসেবে রামিসা আমাদের না, জন্য। শুধু রামিসা বলবো না, রামিসার মতো এরকম কিন্তু আরো অনেক ঘটনা অনেকেই এসেছে। ঘটনা ঘটছে। রামিসার এই ঘটনার পরে কিন্তু পরপর আমাদের দেশে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। শুধু রামিসা না, রামিসারটা আমরা সবাই দেখেছি, সবগুলাই নিউজে এসেছে, সবগুলাই আমরা দেখেছি, সাধারণ মানুষ দেখেছে, পুরো বাংলাদেশ দেখেছে। রামিসার হত্যাকাণ্ডের পরও কিন্তু এরকম শিশুদের নিয়ে ধর্ষণ হত্যার ঘটনা অনেক ঘটেছে বাংলাদেশে, অনেকগুলো ঘটে গেছে ইদানিং। জি। তো এই জায়গায় অবশ্যই এটাও আপনি দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু রামিসার বাসায় গিয়েছে। হ্যাঁ? এবং এখানে কিন্তু বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ গিয়েছে এবং বিভিন্ন মহলের নেতৃবৃন্দ গিয়েও কিন্তু সেইখানে আসলে আশ্বস্ত করেছে বা সহযোগিতা করার ব্যাপারে কথা বলেছে। এবং আপনি দেখতে পেয়েছেন যে রামিসার যে ধর্ষণকারী তাকে কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে কিন্তু অ্যারেস্টও করা হয়, সোহেল রানা যাকে। ক্যাম্পাসের দীর্ঘদিনের যে অচল অবস্থা এগুলো দূর করতে ছাত্র সংসদে যে নির্বাচন, এই নির্বাচন নিশ্চিত করতে আপনাদের জোটের অবস্থান কি? আমরা যেটা চাই যে আসলে ছাত্র রাজনীতি তো অবশ্যই দরকার আছে। কারণ ছাত্ররা রাজনীতি করে বলে ছাত্ররা রাজনীতি সচেতন। যদি আমরা ছাত্ররা রাজনীতিতে সম্পৃক্ত না হতাম তাহলে আসলে দেশের আসলে রাজনীতি নিয়ে হয়তো এত সচেতন থাকতাম না আমরা। এবং রাজনীতি নেতা বা কর্মী হিসেবে আমরা সবসময় আসলে জনস্বার্থে, জনগণের পক্ষে, জনগণের অধিকার আদায়ের লক্ষ্যেই কিন্তু কাজ করে থাকি সাধারণত। এবং এই যে আমরা আসলে যেহেতু ছাত্র সংগঠন করে থাকি, আমরা চাই যে আমাদের বিভিন্ন ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির সহাবস্থান থাকুক। আমরা চাই যে এইখানে আসলে সকল ছাত্র রাজনীতি যে সংগঠনগুলো আছে প্রত্যেকের মতাদর্শ অনুযায়ী সেখানে রাজনীতি চর্চা হোক এবং তার ধারাবাহিকতায় সেখানে দেখা যাচ্ছে নানান প্রোগ্রাম আমরা কিন্তু করে থাকি এবং আমরা সেটাই করতে চাচ্ছি। এবং দেখা যাচ্ছে যে আসলে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয় সেই ছাত্র সংসদ নির্বাচনগুলো কিন্তু আমরা ছাত্র সংগঠনগুলো অংশগ্রহণ করে থাকি। আগামীতে হয়তোবা আমরা আরও বেশি সহ অবস্থান থেকে আমরা সেই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করব। এবং আসলে আমাদের কাজটা হলো কি যে সাধারণ শিক্ষার্থীদের আসলে আ আ যে সমস্যা যা মনে করে আসলে ক্যাম্পাসগুলোতে সেই সমস্যাগুলো যাতে না থাকে, সমস্যাগুলো সমাধান করার লক্ষ্যে কাজ করা। সেখানে অবশ্যই যেটা হতে পারে যে আসলে যেটা হচ্ছে যে আগে যেটা ছিল যে রুম ছিল যে এখানে একটা রুমে আসলে থাকা যায় আসলে ৫ জন, সেখানে তো ১০ জন থাকতো। অথবা তার শিক্ষা এখান থেকে শেষ হয়েছে কিন্তু তারপরও সে দেখা যায় আরো হল ছাড়ছে না, অনেক বছর থাকছে। আমরা সেই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে রোধ করার জন্য কাজ করছি। তো এখন দেখা যাবে যে এই জিনিসগুলো যখন ঠিকঠাক হয়ে যাবে শিক্ষার্থীরা কিন্তু আরো বেশি ক্যাম্পাসগুলোতে রাজনীতিতে অংশগ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে অথবা তারা নিরাপদ ক্যাম্পাস যে প্রত্যাশা করে নিরাপদ ক্যাম্পাসও থাকতে পারবে। সেই ব্যাপারেও কিন্তু ছাত্র সংগঠনগুলো বা আমাদের ঐক্যের ছাত্র সংগঠনগুলো কিন্তু কাজ করছে ইতিমধ্যে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন এবং সর্বদলীয় ছাত্র ঐক্য এই অন্তর্বর্তীকালীন বা নতুন সরকারের সাথে আসলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ পুনর্গঠনে কি কি মানে সুনির্দিষ্ট কোনো ভূমিকা রাখছে কিনা? এখন তো আসলে নির্বাচিত সরকার, এখন আর অন্তর্বর্তীকালীন সরকার নেই আসলে। তো এই জায়গা থেকে যেটা হচ্ছে কি এখন আমাদের একটা সময় ছিল যে আসলে আমাদের বিরোধী অবস্থান থেকে আসলে আমাদের অনেক কথা বলতে হতো। তো এখন তো আসলে আমরা দায়িত্বের জায়গাটাতেই আছি আসলে। সো আমরা এখন সেগুলো ইমপ্লিমেশন করার চেষ্টা করছি যে ইতিমধ্যে আপনাকে যে কথাগুলো বললাম যে যেহেতু আমরা ছাত্র রাজনীতি করি, আমরা চাই সকল ছাত্র সংগঠনের একটা সহাবস্থান থাকুক ক্যাম্পাসগুলোতে, নিরাপদ ক্যাম্পাস থাকুক এবং সেখানে যাতে প্রত্যেকটা শিক্ষার্থী যাতে তার যে পড়াশোনার জন্য যে মূলত দরকার, একটা ছাত্র তো মূলত পড়াশোনার জন্য ইউনিভার্সিটিতে যায়। ক্যাম্পাসগুলোতে থাকে বা হলগুলোতে থাকে সেখানে যাতে নির্বিঘ্নে সে পড়াশোনা করতে পারে এই ব্যাপারে আমরা অবশ্যই সোচ্চার আছি এবং যদি সেখানে কোনো রকম বাধা বিঘ্নের সমস্যা হয় সেই ব্যাপারে তাদেরকে যাতে আমরা সহযোগিতা করতে পারি সেই ব্যাপারেও আমরা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ আছি। সরকারের আসলে ভালো কাজের সমর্থন দেওয়ার পাশাপাশি কোনো ত্রুটি বা কাজের ধীর গতি এই বিষয়গুলো সমালোচনা করার ক্ষেত্রে আপনার নীতি ঠিক কি হবে? দেখেন যে আসলে আমরা রাজনীতি যারা করি আমরা কিন্তু দেশ ও দেশের মানুষের জন্য রাজনীতি করি। আমরা শুধু দলের রাজনীতি করি না যে আসলে দল একটা ভুল কাজ করে গেল অথবা জোট একটা ভুল কাজ করে গেল তাকে সমর্থন করে যে ব্যাপারটা তা না। যেটা ভালো সেটা অবশ্যই ভালো বলে যাব। যেটা আমাদের মনে হয় যে আসলে এটা সমালোচনা করার প্রয়োজন অবশ্যই সেটার গঠনমূলক সমালোচনা আমরা করে যাব। অতীতে আমরা লড়াই সংগ্রাম করেছি মাঠ থেকে, এখনো আমাদের জায়গা থেকে আমরা অবশ্যই সেটি গঠনমূলক সমালোচনা করে যাব এবং আমরা দায়িত্বের জায়গা থেকে আরো বেশি সচেতন হব যাতে যথাযথ দায়িত্বটুকু পালন করা যায় প্রত্যেকটা বিষয়ে। আগামী ৫ বা ১০ বছর পর আপনি আসলে ঠিক কি বাংলাদেশ, কোন বাংলাদেশকে দেখতে চান? আপনার আসলে স্বপ্নের বাংলাদেশের ছোট্ট একটা রূপরেখা যদি আমাদেরকে বলতেন।
আমরা অবশ্যই আসলে নতুন প্রজন্মের আমরা রাজনীতি কর্মী হিসেবে কাজ করছি। আমরা চাই যে বাংলাদেশ আসলে ৫৪ বছর ৫৫ বছরে যে আসলে বৈষম্যের শিকার হয়েছে, সেই বৈষম্য যাতে আর নতুন বাংলাদেশে না হয়। আমরা দেখতে পেয়েছি আমরা মূলত চাই এই দেশে আসলে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা এই যে এইগুলোর যে আসলে এখনো অনেক নিড আমরা দেখি। যে অনেক মানুষ এখনো আছে আসলে যারা ঠিকমতো খেতে খেতে পারছে না, পারছে না। ঠিকমতো অনেকের বাসস্থানের ব্যবস্থা নেই, অনেকে সুচিকিৎসা পাচ্ছে না অথবা অনেকে শিক্ষাটা পাচ্ছে না। আমরা চাই প্রধানত যে আগামী ৫ বছরের মধ্যে যাতে বাংলাদেশের যে মৌলিক অধিকারগুলো মানুষের আছে প্রত্যেকটা অধিকার যাতে মিট করতে পারে এবং এই মিট করার মধ্য দিয়েই দেখা যাবে আমাদের সোনার বাংলাদেশের আমরা প্রতিফলন ঘটাতে পারবো এবং আমরা তরুণ সমাজ চাই যে আমাদেরকে সম্পৃক্ত করে দেশ এগিয়ে যাক এবং আমরাও দেশের জন্য কাজ করতে চাই, ইতিমধ্যে কাজ করছি এবং এখন যাতে সম্পৃক্ত থেকে কাজ করতে পারি এই সরকারের মাধ্যমে এই নতুন বাংলাদেশে, সেটা আমাদের প্রত্যাশা এবং আমরা চাই উন্নত দেশ গড়তে এবং উন্নত বিশ্ব যাতে আমরা অবদান রাখতে পারি সেইভাবে আমাদেরকে সুযোগ দেওয়া হোক। আচ্ছা, সবশেষে যারা এই নতুন বাংলাদেশের হাল ধরবে, অর্থাৎ আমাদের যে ছাত্রছাত্রী আছে বা তরুণ যে সমাজ আছে, তাদের উদ্দেশ্যে একজন ছাত্রনেতা হিসেবে আপনার বার্তাটা কি থাকবে? আমার বার্তা খুব স্পষ্ট যে দেখেন যে একটা সময় বলা হতো যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যে আসলে ফার্মের মুরগি বা পাবজি জেনারেশন বলা হতো, এমন একটা কথা কিন্তু প্রচলিত ছিল। কিন্তু আসলে গত ২৪শে জুলাইতে কিন্তু প্রমাণ করেছে এইসব শিক্ষার্থী, এইসব তরুণরাই কিন্তু একটি বিপ্লব এনে দিতে পারে এবং তার প্রমাণ কিন্তু সারা পৃথিবীতে কিন্তু আমরা তার দৃষ্টান্ত রেখেছি। এবং আমরা চাই যে আসলে আমরা যারা ছাত্র আমরা অবশ্যই পড়াশোনাটাকে প্রধানত গুরুত্ব দিয়ে কাজ করব এবং একই সাথে যারা আমরা ছাত্র সংগঠন করছি আমরা আসলে সৃজনশীল কাজে, সামাজিক কাজে উদ্বুদ্ধ করা, আমাদের মানুষের জন্য কাজ করা, যাতে আমরা সোশ্যাল ওয়ার্কগুলো বেশি করতে পারি আসলে এবং সচেতনতা তৈরি করা। আমাদের বিভিন্ন বিষয় থাকে, আমরা আসলে অনেক সময় আমরা যারা বয়োজ্যেষ্ঠ তারা চাইলে সেই কাজগুলো করতে পারছে না, বাট আমরা যারা তরুণ আছি, আমরা যারা শিক্ষার্থী আছি, আমরা যারা ছাত্র নেতা হিসেবে কাজ করছি, আমরা কিন্তু চাইলে আসলে মাঠ পর্যায়ে কিন্তু ভলান্টিয়ার সার্ভিস দিয়ে কাজগুলো করতে পারি এবং সেজন্য আমরা বলবো যে আসলে আমাদেরকে মাদক থেকে বেরিয়ে আসতে হবে, মাদকে আমাদের যাওয়া যাবে না। এছাড়া দেখা যায় আমাদের টেন্ডারবাজি, চাঁদাবাজিতে যাওয়া যাবে না, দখলদারিত্ব, এই ধরনের যে নেতিবাচক যে অ্যাক্টিভিটিসগুলো ছিল অতীতের ছাত্র সংগঠনের, ছাত্রলীগের, এইগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে এবং আমরা সৃজনশীল কাজের মধ্য দিয়ে, মেধাভিত্তিক রাজনীতি চর্চা করার মধ্য দিয়ে যাতে নতুন বাংলাদেশকে আমরা আরো বেশি এগিয়ে নিয়ে যেতে পারি সেজন্য কাজ করব বলে আমরা প্রত্যাশা করি এবং আমার জায়গা থেকে এই নতুন তরুণ প্রজন্মকে সেই পরামর্শই রয়ে থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি গ্রিন টিভির সকল দর্শকবৃন্দকে। দর্শক, এতক্ষণ দেখছিলেন গ্রিন টিভির নিয়মিত অনুষ্ঠান প্রশ্ন উত্তর। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।